জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি। পাশ না করা অধ্যাদেশগুলো নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। আলোচনার মাধ্যমে আরও সংশোধন করে এগুলো বিল আকারে আনার আশ্বাস আইনমন্ত্রীর। বাকশালী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে বিএনপি, অভিযোগ ডাক্তার শফিকের। গণ আন্দোলনের ডাক নাহিদের, সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি শহীদ পরিবারের সদস্যদের। দেশে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা উত্তর দক্ষিণ ময়মনসিংহ আর বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু। ডেঙ্গু রোধেও প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। ইসলামাবাদে ওয়াশিংটন তেহরানের 21 ঘন্টার সমঝোতা বৈঠক ব্যর্থ। হরমুজ প্রণালী ইস্যুতে অনড় ইরান, আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। নৌ অবরোধের হুমকি ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয়, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গঠিত জাতীয় প্রতিষ্ঠান। কর্মে, সততায়, শপথে, ত্যাগে এবং ভালোবাসায় দায়িত্ব পালনে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীকে দুর্বল করতেই পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল মন্তব্য করে বলেন, এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশাবাদী করেছে। সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাভূত করতে পারবে না। রিপোর্ট ইমরুল কায়েসের। রবিবার সকালে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগদান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সেনানিবাসে নিজের বেড়ে ওঠা প্রয়াত বাবা মা, ভাই ও সেনা কর্মকর্তাদের কথাও স্মরণ করেন তিনি। এ সময় কিছুটা স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী। আমার শৈশব কৈশোরের স্মৃতির অনেকখানি দখল করে রয়েছে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা এবং দায়িত্বশীলতা। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেনা পরিবেশে বেড়ে ওঠার কালেই অনেক প্রিয় মুখের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে। যারা আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমার পরিবারের সাথে খুব কাছে থেকে সম্পৃক্ত ছিলেন, আমার বাবার কর্মজীবনে পাশে থেকে তাকে সহায়তা করেছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে এই মুহূর্তে তাদের কথাগুলো মনে পড়ছে, তাদেরকে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব কিংবা বিভাজন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।
তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করতে পিলখানা হত্যাকাণ্ড সহ নানা ঘটনা ও কর্মকাণ্ড করা হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার করার আশ্বাস দেন তিনি। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রের প্রতিটি খাতের সংস্কার ও উন্নয়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। জুলাই সনদ স্বাক্ষর করেছিল, যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। অফিসার এবং সৈনিকবৃন্দ। এদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, পহেলা বৈশাখ প্রাক পাইলটিং পর্যায়ের কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কৃষিমন্ত্রী। বলেন, 180 দিনের কর্মসূচির আলোকে সামনের দিকে এগিয়ে যেতে চায় সরকার। প্রাথমিক পর্যায়ে 20,671 জনকে কৃষক কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে বছরে প্রত্যেকে 2,500 টাকা করে পাবে। এতে সরকারের ব্যয় হবে 8,34 লাখ টাকা। আগামী 4 বছরে সারা দেশে এই কার্ড বিতরণ ও ডেটাবেস তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষক কার্ড হবে শতভাগ রাজনীতিমুক্ত। দলের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে থাকবে এটি। কৃষক কার্ড একটি ব্যাংকিং ডেবিট কার্ড। সোনালী ব্যাংকের স্থানীয় পর্যায়ের শাখায় সংশ্লিষ্ট কৃষকের নামে এরই মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। জমির মালিকানা অনুযায়ী কৃষককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রি পাইলটিং পর্যায়ে 8টি বিভাগের 10টি জেলার 11 উপজেলার 11টি ব্লকে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষী, প্রাণী সম্পদ খাতে নিয়োজিত খামারি ও দুগ্ধ খামারি সহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে এর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণকে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি 2,500 টাকা হারে বার্ষিক নগদ সুবিধা প্রদান করা হবে। প্রাক পাইলটিং কার্যক্রমের জন্য ব্যয় হবে 8,34 লাখ টাকা। প্রাক পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর 2026 পর্যন্ত দেশের 15টি উপজেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন করা হবে। এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে অনুষ্ঠান স্থল ও আশেপাশের এলাকায় নজরদারি অব্যাহত থাকবে। ইফটিজিং ও ছিনতাই রোধেও থাকবে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। দুয়ারে কড়া নাড়ছে বাংলা নতুন বছর 1433। বাঙালির প্রাণের উৎসব উদযাপনে রমনা বটমূলে চলছে শেষ মুহূর্তের নানান প্রস্তুতি। নববর্ষ বরণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসেন ডিএমপি কমিশনার। এ সময় অনুষ্ঠান এলাকায় কোনো ধরনের হামলা হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার মহড়া চালায় ডিএমপি। এতে অংশ নেয় ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট। পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার জানান, অনুষ্ঠানস্থল ঘিরে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। অনুষ্ঠানস্থলের গুরুত্বপূর্ণ স্থানের উপর থেকে মনিটরিং করার জন্য পর্যাপ্ত সংখ্যক পর্যবেক্ষণ টাওয়ার সহ রুফটপে ফোর্স মোতায়েন থাকবে। ডিবি এবং সিডিটিসি পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং ও ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাইবার পেট্রোলিং সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা ডিএমপি সহ অন্যান্য পুলিশি ইউনিট বা অন্যান্য ইউনিট মনিটরিং করবে। পহেলা বৈশাখ উপলক্ষে সর্বসাধারণের জন্য ভোর 5টার দিকে খোলা হবে রমনার প্রবেশ গেট। রমনা বটমূল ও আশপাশ এলাকায় দেয়া হবে ডাইভারশন এবং পার্কিং স্থানসমূহ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গুম ও মানবাধিকার কমিশন সহ পাশ না করা বেশ কয়েকটি অধ্যাদেশের বিষয় নিয়ে বিরোধী দল রাজনীতি করছে। তিনি বলেন, গণভোট অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রয়োজন নেই, কারণ ওই আইনের আলোকে তো ভবিষ্যতে গণভোট হবে না। আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশ বাদ দেওয়া হয়েছে, যারা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে অধিকতর সংশোধন করে বিল আকারে আনা হবে, সেই বিষয়ে তাদের প্রতিশ্রুতি রয়েছে বলে জানান আইনমন্ত্রী। আহমেদ সর্দারের রিপোর্ট। জাতীয় সংসদে উত্থাপিত 133টি অধ্যাদেশের বিল আকারে পাশ করা আর কয়েকটি পাশ না করা নিয়ে সংবাদ সম্মেলন করা হয় রবিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে করা সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী কয়েকটি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার বিষয় ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কয়েকবার ওয়াকআউট করেছে সংসদীয় রীতিনীতি মেনেই, তবে বাইরে তারা বেশ কিছু বিষয়ে ভুল তথ্য দিচ্ছে, সেগুলো পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন। গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন সেটা যখন আমরা এই সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটিমেসি দেব সাংবিধানিকভাবে চতুর্থ তফসিলে, তখন তাদের সমস্ত এই কর্মকাণ্ডগুলোর বৈধতা পেয়ে যাবে। আর আইন হিসাবে বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। করতে চাই অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাস করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে। তো বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। আইনমন্ত্রী বলেন, 97টি অধ্যাদেশ হুবহু পাশ করা হয়েছে, 13টি সংশোধিত আকারে এবং 7টি রহিতকরণ করে বিল উত্থাপন করা হয়েছে। 16টি পাশ করা না হলেও পরে যাচাই বাছাই করে আইন করা হবে বলে জানান তিনি। গুম কমিশন নিয়ে যে কথাটা উঠেছে, আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরবার ডিফারেন্সিয়েট করলেন না। গুম কমিশন একটা ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে, সেই কয় বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন। মানবাধিকার কমিশন আইনে বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারো অভিযোগের ভিত্তিতে অথবা সুমোটো টেক আপ করতে পারবেন, ভালো কথা। তারপরে কতদিনের মধ্যে তদন্তের বা ইসের নির্দেশ দেবেন সেটা নাই। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানবাধিকার কমিশন আইন নিয়ে 15 মের পর আলোচনার আয়োজন করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সেখানে অংশীজনদের ডাকা হবে বলে আশ্বস্ত করেন তিনি। পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা উদ্যোগ নিয়েছি। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের অভিযোগ, বিএনপি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। সরকার জাতিসংঘে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আত্মস্বীকৃতির মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উঠেছে সেটি এখন স্পষ্টভাবে প্রমাণিত সত্য। আর গণ আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অনুষ্ঠানে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইল না। ধিক্কার জানানো উচিত, এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না। শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। এ সময় 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি আওয়ামী লীগের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন তারা। যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। মতবিনিময় সভায় নেতারা অভিযোগ করেন রক্তে ভেজা জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে জাতিসংঘে দ্বিচারিতা করছে। তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইশতিহার। তো জুলাই সনদ তো তারা দলীয় ইশতিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইশতিহার যদি তারা বাস্তবায়ন করবে তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিএনপি জাতিসংঘে প্রতারণা করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়। ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। গণ অভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপির রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ জামাত আমিরের। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদে নির্যাতিত, নিপীড়িত এবং বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের সংসদের সংরক্ষিত আসনে বিবেচনা করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সেই সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে মনোনয়ন প্রত্যাশী কনক চাঁপার বিরুদ্ধে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধেও। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিতরণের সময় একথা জানান তিনি। রিপোর্ট ওমর ফারুকের। মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিনে এভাবেই ব্যস্ত সময় কাটে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের। দলের দেওয়া তথ্য অনুযায়ী গত দুদিনে মনোনয়নপত্র কিনেছেন 1200-রও বেশি প্রার্থী। মনোনয়ন প্রত্যাশীদের আশা, দলীয় কার্যক্রমে সক্রিয় ত্যাগীদের মূল্যায়ন করবে দল। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে নারী অধিকার নিয়ে কাজ করার। দল আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। যেহেতু লিগ্যাল এড করি, নারী ও শিশুদেরকে মানে আইনি সহায়তা দিব। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই দলের ঘোষিত সমস্ত কর্মসূচিতেই সবসময় অংশগ্রহণ করেছি। 28শে অক্টোবরে মাথায় গুলি খেয়েছি, তারপরে হচ্ছে জুলাই আন্দোলনে মহিলা দল থেকে মহানগর উত্তরে কেউ অ্যারেস্ট হয় না, একমাত্র আমি। দেশ গড়ার জন্য নারীদেরকে মূল্যায়ন অবশ্যই করতে হবে, এখানে নারীদেরকে জায়গা করে দিতে হবে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার কনক চাপার সাথে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে, তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে। তার সংরক্ষিত নারী আসনে 50টির মধ্যে 36টি পাবে বিএনপি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।
হাম রুবেলা টিকাদান কর্মসূচি সফল হলে হামের মরণ আঘাত ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম রুবেলা প্রতিরোধে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত হাম রুবেলা টিকা কার্যক্রমের খোঁজ খবর রাখছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এবছর হঠাৎ করেই শুরু হওয়া হামের প্রাদুর্ভাব ঠেকাতে শক্ত অবস্থানে সরকার। হামের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গুরুত্ব দেওয়া হয়েছে টিকাদান কর্মসূচিতে। প্রথম পর্যায়ে ৫ এপ্রিল থেকে ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়। রবিবার থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে 20 এপ্রিল পর্যন্ত। টিকা দেওয়া হবে 12 লাখ শিশুকে। এদিন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাম রুবেলা টিকাদান কর্মসূচি 2026-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, সচেতনতা ও সমন্বিত উদ্যোগে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ সম্ভব। যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 months to 59 months, 1 month below 5 years, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। এছাড়াও এতে অংশ নেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম সহ স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিগত সরকার যারা ছিল তাদের অসাবধানতার কারণেই কিন্তু আজকের এই সমস্যাটার সৃষ্টি হয়েছে, যে মাঝখানে অনেক সময়টা তারা কাটিয়েছে এবং সেই সময়ের রুটিন ওয়ার্কগুলো যদি তারা ঠিক মতো করতো, তাহলে কিন্তু আজকের এই সরকার, নতুন সরকারের উপরে এই ধরনের চাপ পড়তো না। আমি মনে করি টিকাদান সঠিক সময়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, এটি হচ্ছে এই পরিস্থিতিকে উত্তরণের সর্বোচ্চ উপায়। এদিকে রাজধানীর শান্তিনগরের 13 নম্বর ওয়ার্ডে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, হাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি কাজ করছে বিএনপির নেতাকর্মীরাও। এরপর 20 এপ্রিল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে, তাই প্রবাসে নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। অন্যদিকে বিদেশে বাংলাদেশের দূতাবাস যথেষ্ট প্রবাসী বান্ধব নয়, এমন অভিযোগ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলছেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে দূতাবাসগুলো। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। বৈদেশিক আয়ে ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিদের অবদান নিয়ে ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ বিষয়ক ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ কনফারেন্সের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রেমিটেন্স ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে ব্যাংকের সহযোগিতা ও এনবিআর এর সহায়ক ভূমিকা দরকার। একটা কলসিতে আপনি যত পানি ঢালেন, যদি কলসি ফুটা থাকে, সেই পানি কিন্তু কোনো সময় পূরণ হবে না। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনে মাইগ্রেশন ডিপ্লোমেসি হওয়া দরকার। বলেন, দূতাবাসগুলো যথেষ্ট প্রবাসী বান্ধব নয়। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশকে এগিয়ে নিতে কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে দূতাবাসগুলো। বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। আমাদের দূতাবাসগুলো নাগরিকদের প্রতি যে একটা দায়বদ্ধতা কিংবা তাদের রেসপন্সিবিলিটি, যে আমার দেশের নাগরিক এখানে আছে, তাদের একটা অসুবিধা, একটা সমস্যা যে র্যাপিড রেসপন্স করা কিংবা দায়িত্বশীল ভূমিকা নেওয়া, সেইটা আমরা খুব কম দেখেছি। আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে, তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। আমরা কিন্তু এই অর্থনৈতিক অবস্থাকে আরো সচল করার জন্য, বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য আমরা স্পোর্টস ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসির দিকে নজর দিয়েছি। কনফারেন্সে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রবাসী আয় বৈধ পথে আসার বিষয়টি নিশ্চিত করা দরকার। ভবিষ্যতের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধানের তাগিদ দেন তিনি। আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে
আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত এবং আপনাদের একঝাক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। আমাদের মতো দেশের পররাষ্ট্রনীতির মনোযোগটা সম্পূর্ণই কিন্তু আমাদের কি করে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করে আমাদের এনআরবি ডায়াসপোরাকে আরও বেশি স্কিলড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, এবং যদি আমরা আমাদের এখানকার যে ইনভেস্টমেন্ট কী করে বাড়াতে পারি, এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ বিদেশে বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে দেশের ব্র্যান্ডিং বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। সরকারকে আপনারা দিতে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ইরান আশ্বস্ত করেছে হরমুজ প্রণালীতে বাংলাদেশি কোনো জাহাজ আটকে থাকলে তা ছেড়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারত যাবেন এমন খবরকে গুজব বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যাতে জ্বালানি স্বল্পতা না হয় সেজন্য সরকার সচেষ্ট রয়েছেন। জ্বালানি সরবরাহের জন্য অনেক সোর্সিং করা হয়েছে বলে জানান তিনি। বলেন, পৃথিবীর সব দেশে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও বর্তমান সরকারের আন্তরিকতার কারণে বাংলাদেশে বাড়েনি। এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ফ্লাইট বন্ধ থাকায় ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বাংলাদেশি নারীর মরদেহ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না। সেখানে থাকা দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর রাখার কথা জানান প্রতিমন্ত্রী। লেবানন সহ মধ্যপ্রাচ্য থেকে কেউ ফিরতে চাইলে ব্যবস্থা করা হবে বলে জানান শামা ওবায়েদ। বাংলাদেশ মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ চায় বলেও জানান তিনি। ইসলামাবাদে ২১ ঘণ্টার বৈঠকেও সমঝোতায় আসতে ব্যর্থ হল ওয়াশিংটন তেহরান। প্রায় খালি হাতেই পাকিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধি দল। হতাশাজনক এমন ফলাফলের জন্য ওয়াশিংটনের অযৌক্তিক চাহিদার প্রতি ইঙ্গিত করে তেহরানের দাবি, সংলাপ ভেস্তে দিতে অজুহাত খুঁজছিল মার্কিন প্রতিনিধিরা। হরমুজ প্রণালী ইস্যুতে অনড় থাকলেও সমস্যার সমাধানে আলোচনাকেই শেষ ভরসা হিসেবে দেখছে ইরান। তেহরানের উপর নৌ অবরোধের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে লেবাননে বর্বর হামলা জারি রেখে দেশটির সঙ্গে শান্তি চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবশেষ হামলায় হত্যা করা হয়েছে অন্তত ১৩ জনকে। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। টানা ২১ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পরেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়ায় ভেস্তে গেছে আলোচনা। ২ সপ্তাহের যুদ্ধবিরতি শুরুর পর স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে বৈঠকে বসেছিল মার্কিন ও ইরানি প্রতিনিধি দল। বৈঠকে ইরানের ১০ দফার যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার বিষয়টিও ছিল পূর্ব নির্ধারিত। তাহলে কেন ব্যর্থ হলো শান্তি আলোচনা? সমঝোতা না হওয়ায় এবার কি ব্যাহত হবে সাময়িক যুদ্ধবিরতিও? আবারও কি লড়াইয়ে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান? ইরানের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনা করা সম্ভব মন্তব্য করেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধবিরতি শুরু হতে না হতেই সুর পাল্টে ফেলেন ট্রাম্প। ১০ দফা শান্তি প্রস্তাবের মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে যুদ্ধ বন্ধের শর্ত থাকলেও শুরু থেকেই তা লঙ্ঘন করেছে ইসরায়েল। আর এতে মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে গেছেন ট্রাম্প। তবে দ্বিপাক্ষিক বৈঠকের টেবিলে ইরানের জন্য অপেক্ষা করছিল আরও বড় ধাক্কা। যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার দিতে হবে। সমঝোতা আলোচনায় ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে পাল্টা শর্ত রাখেন মার্কিন প্রতিনিধিরা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রতিনিধি দল। এরপরেই সমঝোতা আলোচনা শেষ করার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি, কিন্তু কোনো চুক্তিতেই পৌঁছাতে পারিনি। যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে দূরে রাখা। তবে তারা এই শর্ত মানতে নারাজ। আমি মনে করি চুক্তি না হয় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই অনেক বেশি দুঃসংবাদ। তবে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই সমঝোতা আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মার্কিন প্রতিনিধিরা আলোচনা থেকে বের হয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল। এরপর কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুদ্ধবিরতির প্রতি নিজেদের প্রতিশ্রুতি বজায় রাখতে দুই পক্ষকেই আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার।
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা ভেস্তে গেলেও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে লেবানন ও ইসরায়েল। লেবাননের সাথে একটি প্রকৃত শান্তি চুক্তি করতে চান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি ও লেবানিজ রাষ্ট্রদূত। তবে বৈঠকের আয়োজনের মধ্যেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা। ধ্বংসযজ্ঞের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভোক্তা পর্যায়ে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দাম যাতে না বাড়ে সেটিকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেবে সরকার। সচিবালয়ে ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক শেষে তিনি জানান, ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, এটি স্বাভাবিক। বাজারে কিছু কিছু ব্র্যান্ডের তেলের সরবরাহ কম রয়েছে বলেও স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, এমনিতেই দেশের মানুষ বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধসহ নানা কারণের শঙ্কার মধ্যে রয়েছে, তাই আপাতত কোনো পণ্যের দাম না বাড়ানোকে সরকারের লক্ষ্য হিসেবেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। নবনির্বাচিত 2 সংসদ সদস্যকে শপথ পাঠ করালেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য শেরপুর 3 আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং বগুড়া 6 আসনের মোহাম্মদ রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চিফ হুইপ সহ হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে এর দায়ভারও কেন্দ্র সচিবকে নিতে হবে, সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, পরীক্ষায় নকল বন্ধ করতে শিক্ষকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনেরও কাজ করতে হবে। নকলের নতুন মডেল বের হয়েছে জানিয়ে বলেন, পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন না করার মাধ্যমে শিক্ষকদের দিয়ে নকল করিয়েছে ফ্যাসিস্ট সরকার। আরফিন শাওনের রিপোর্ট। সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কেন্দ্র সচিব, বোর্ডের চেয়ারম্যানরা। অনুষ্ঠানে বিভিন্ন জনের বক্তব্যে উঠে আসে শিক্ষা ব্যবস্থার বেহালদশার কথা। এ সময় এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সতর্ক করে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি নজর থাকবে শিক্ষকদের ওপরও। পরীক্ষার্থীদের খাতা সঠিকভাবে দেখব, পার্শিয়াল মার্ক যেটা পাওয়ার সেটা আমরা দেব, তাই না? অযাচিত কোনো মার্ক দেব না। শিক্ষকরা কি শেখাবেন সেইটাই হচ্ছে আমাদের জন্য আগামীতে সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। শিক্ষকরা ঠিক হয়ে গেলে তারা যদি সঠিকভাবে ক্লাসে পড়ান তাহলে তো ছাত্ররা শিখবে নাকি? ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের দিয়ে নতুন মডেলের নকল করিয়েছে বলেও অভিযোগ তার। এখন নকল শুরু হয়েছে ডিজিটাল, এখন নকলে সহযোগিতা করছেন শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। এম আই ক্লিয়ার? নাম্বার বাড়িয়ে দিলে নকল করার কোনো প্রয়োজন আছে? খাতায় লিখলেই কি লিখে তারা জানেন? ওই প্রশ্নপত্র যে থাকে ওইটাই খাতায় লিখতে থাকে, মানে খাতা ভর্তি লেখা থাকতে হবে, উত্তরের সাথে কোনো সম্পর্ক থাকতে হবে না। তাহলে নকলের মডেল পাল্টিয়েছে। কারা করছেন? শিক্ষকরা করাচ্ছেন। নকল প্রতিরোধ আইন সংস্কারের তাগিদও দেন শিক্ষামন্ত্রী। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের ঘোষণা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উঠে আসে পহেলা বৈশাখ নিয়ে নানা পরিকল্পনার কথা। ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির সার্বজনীন এই উৎসবকে ঘিরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছে ছায়ানট। গান, আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য। এবারের আয়োজনে গুরুত্ব পাচ্ছে মানবতা, সাম্য ও সম্প্রীতির বার্তা। আয়োজকেরা জানান, বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যে সংস্কৃতির মাধ্যমে শান্তি ও সহমর্মিতার আহ্বানই থাকবে মূল উপজীব্য। নতুন বছরের ভোরে ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীত, পাশাপাশি সমবেত কণ্ঠে বিশেষ পরিবেশনাও থাকবে।
পাহাড়ের নানা জনগোষ্ঠীর বর্ষবরণের আয়োজন বৈশু, সাংগ্রাই, বিজু উৎসব উদযাপনে বর্ণিল হল রাজধানীর রমনা উদ্যান। এ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালিও হয়েছে। সকালে রমনা লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের আয়োজন শুরু করেন পাহাড়ের নানা জনগোষ্ঠীর মানুষ। নানা রঙের থামি আর ঐতিহ্যবাহী অলঙ্কারে সজ্জিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সের নারী আর বর্ণিল পোশাকে ছেলেদের উপস্থিতিতে এ যেন রমনা উদ্যানের এক অন্য রূপ। নগরবাসীর অনেকেই যোগ দেন এই উৎসবে, উপভোগ করেন বর্ষবরণে পাহাড়িদের নিজস্ব উদযাপন। শুধু পাহাড়িদের নয়, বরং এটি হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। রাজধানীর এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পাহাড়ে গিয়ে উদযাপনের অংশ নিতে উপস্থিত দর্শনার্থীদেরকে আমন্ত্রণ জানান পার্বত্য অঞ্চলের প্রতিনিধিরা। জানান প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড় ও সমতলের মধ্যে কোনো পার্থক্য রাখতে চান না। বর্ষবরণকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। সরকারের মন্ত্রণালয়ের কাজ ছিল বৈশাখী উৎসব। এখানে শুধু বৈশুক হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের, সাংরা হচ্ছে মানব সম্প্রদায়ের, আর বিজু ছিল চাকমা সম্প্রদায়ের। শুধু তিনটি সম্প্রদায়ের নিয়ে আমরা বাগের সরকারগুলো এভাবে চালু করেছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল করলেন যে এখানে তো পার্বত্য 11টি জাতিসত্তার বসবাস, এখানে স্ব নামে উচ্চারিত। সেখানে উনি ঘোষণা করেছেন যে যার উৎসব স্ব নামে হবে, সেখানে এই যাত্রা শুরু আর কি। পাহাড়ি জনপদের মানুষের 3 দিন ব্যাপী বর্ষবরণ উৎসব শুরু হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বিজু, সাংরাই, বৈশু, বিশু, চাংক্রান, চাংলান, পাতা ও বিহু উৎসব। পুরাতন বর্ষবিদায় ও নতুন বর্ষবরণকে কেন্দ্র করে পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন এলাকার লোকজন নানা আয়োজনে উৎসবের সূচনা করে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সবচেয়ে সামাজিক উৎসব এটি। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর আনন্দঘন উদযাপনের এই চিত্র রাঙামাটির। সকাল থেকে পাহাড়ি নারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বাগান থেকে ফুল সংগ্রহ করে একে একে চলে আসেন কাপ্তাই হ্রদে। গঙ্গা দেবীর নাম করে হ্রদে ভাসিয়ে দেন ফুলের অর্ঘ্য। আমার প্রথমবার ফুল ভাসানো, তো আগে কখনো এরকম করে পালন করা হয় নাই, কিন্তু এইবার এসে আমার অনেক ভালো লাগছে। আজকে ফুল বিচুতা হচ্ছে আমাদের পুরনো বছর গ্লানি, সব যেন ধুয়ে মুছে যাক। এখানকার ঐতিহ্য, এটা আপনার একটা পরম্পরা বলতে পারেন। এটা অনেক বছর ধরে চলে আসতেছে ফুল ভাসানো। ভগবানকে সাক্ষী রেখে আমরা এই বিচুতাকে বরণ করে নিচ্ছি। এদিকে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক এই উৎসব দেখতে অসংখ্য পর্যটকের ভিড় জমেছে এ জেলায়। বিজু উৎসব উপভোগ করতে আমরা এখানে এসেছি। আগামীকালকে ওনাদের মূল বিজুটা হবে, সেখানে ওনারা অনেক রকম খাবার খাবে শুনলাম। ওখানে একটা খাবারের নাম শুনলাম যে ফাঁসন খাবার। রাজবাড়ী ঘাটে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে ভোরে গ্রামের তরুণ তরুণীরা ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিন উৎসবের সূচনা করে। সকালে গর্জনতলিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুল ভাসানোর মধ্য দিয়ে ত্রিপুরাদের বৈশাখীর উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য সাগরিকা রাজা। পুরনো বছরের গ্লানি ভুলে ভবিষ্যতে সুন্দর জীবনের প্রত্যাশা সবার। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সকল গ্লানি মুছে ফেলে আমরা আমাদের অতীত সবকিছু ভুলে আমরা নতুনভাবে আমরা অগ্রসর হব এবং পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে নিয়ে আমরা এগিয়ে যাব। পাহাড়ের বর্ষবরণ উৎসবকে বিভিন্ন জনগোষ্ঠীর লোকজন ভিন্ন ভিন্নভাবে পালন করে থাকে। সোমবার পালিত হবে বিজু। ঐতিহ্যবাহী পাজন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে শুরু হবে মূল বিজুর আনুষ্ঠানিকতা। 14 এপ্রিল পালিত হবে গজ্জে পজ্জে। 15 এপ্রিল কাপ্তাই চিতমরম বৌদ্ধবিহার এলাকায় ও 17 এপ্রিল রাঙামাটির চিংহালামং মারি স্টেডিয়ামে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। তবে মাসব্যাপী উৎসব চলবে রাঙামাটির বিভিন্ন গ্রামে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রেমিটেন্স সংগ্রহে বিশেষ অবদানের জন্য পূবালী ব্যাংককে গোল্ড অ্যাওয়ার্ড ফর ব্র্যান্ডিং পদক প্রদান করেছে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি NRB।
রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন MS শাকিল চৌধুরী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি। পাশ না করা অধ্যাদেশগুলো নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। আলোচনার মাধ্যমে আরও সংশোধন করে এগুলো বিল আকারে আনার আশ্বাস আইনমন্ত্রীর। বাকশালী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে বিএনপি, অভিযোগ ডাক্তার শফিকের। গণ আন্দোলনের ডাক নাহিদের, সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি শহীদ পরিবারের সদস্যদের। দেশে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা উত্তর দক্ষিণ ময়মনসিংহ আর বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু। ডেঙ্গু রোধেও প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর। ইসলামাবাদে ওয়াশিংটন তেহরানের 21 ঘন্টার সমঝোতা বৈঠক ব্যর্থ। হরমুজ প্রণালী ইস্যুতে অনড় ইরান, আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। নৌ অবরোধের হুমকি ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।